টুডে সাবজেক্ট ইজ পোস্ট ডেটেড প্রেগনেন্সি, তাই না? 2016 সালে আর WHO আর ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, যেটা আমাদের হাইয়েস্ট বডি, ফিগো তোমরা জানো, হ্যাভ ডিফাইন্ড as pregnancy at 42 completed weeks of gestation, that is 294 days from the first day of last menstrual period. এই যে 294 নর্মাল প্রেগনেন্সি কত পিরিয়ডের হয়? 280 ডেজ, তাই তো? 280 ডেজ 40 উইকসের হিসাবে আমরা করি 280 ডেজ। 94 ডেজ মানে আরও 2 সপ্তাহ পেরিয়ে গেলে সেটাকে আমরা সাধারণত পোস্ট ম্যাচুরিটি বা এই ইয়েটাকে বলা হয় যে প্রলং প্রেগনেন্সি হিসাবে বলা হয়। এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে কতগুলো টার্ম আছে, যেমন ধরো পোস্ট ডেটেড প্রেগনেন্সি, পোস্ট ম্যাচুরিটি, প্রলং প্রেগনেন্সি, এগুলো কতগুলো টার্ম আছে। সাধারণত পোস্ট ডেটেড যেটা আমরা বলি সেটা হচ্ছে ডেটটা পেরিয়ে গেলেই আমরা পোস্ট ডেটেড বলবো। 280 ডেজটা পেরিয়ে গেলে পরেই সেটাকে পোস্ট ডেটেড বলবো। কিন্তু বাই ডেফিনেশন পোস্ট ম্যাচুরিটি বা প্রলং প্রেগনেন্সি আমরা 42 উইকস কমপ্লিটেড হওয়ার পরে সেটাকে বলবো। এখানে লেখা নেই, কতগুলো কথা আছে। যেমন ধরো তাহলে 37 কমপ্লিটেড উইকস থেকে আরম্ভ করে আপ টু 42 উইকস কমপ্লিশন পর্যন্ত এই জায়গাটাকে টার্ম বলা হয়। এই টার্মটাকে আবার অনেকে যারা একটু ভালো বলতে পারবে তাদের অনেক সময় জিজ্ঞেস করে যে আর্লি টার্ম, ফুল টার্ম, লেট টার্ম হিসাবে অনেক সময় ভাগ করা হয়। আর্লি টার্মটা হচ্ছে 37 কমপ্লিটেড উইকস, অর্থাৎ 37 0 ডেজ থেকে 38 উইকস 6 ডেজ পর্যন্ত। আবার 39 উইকস 0 ডেজ থেকে 40 উইকস 0 ডেজ পর্যন্ত, এই 40 উইকস 6 ডেজ। তারপরে 41 উইকস থেকে 41 উইকস 6 ডেজ পর্যন্ত বলা হয়। তো এই তিনটে ভাগে আর্লি টার্ম এবং লেট টার্ম হিসাবে ভাগ করা হয়। তারপরে চলে যায় পোস্ট টার্ম প্রেগনেন্সি আফটার 42 কমপ্লিটেড উইকস। তো এইটা কেন হয়? তাহলে কজেস অফ, এটা একটু রিক্যাপিচুলেট করা যাক। দ্য কজেস অফ অনসেট অফ লেবার, লেবারটা কেন অনসেট, কিভাবে অনসেট করে? ইউটেরাইন ডিস্টেনশন, স্ট্রেচিং ইনক্রিজেস গ্যাপ জাংশন প্রোটিন রিসেপ্টরস ফর অক্সিটোসিন। তোমরা সবাই জানো যে অক্সিটোসিন একটা কি রোল প্লে করে ফর দ্য ইনিশিয়েশন অফ লেবার। এই যে গ্যাপ জাংশনের যে মধ্যে যে রিসেপ্টরগুলো থাকে এগুলোকে স্ট্রেচিং করে ইউটেরাইন ডিস্টেনশন। তার মানে কি একটা সার্টেন about a certain distension there will be a stretching of the gap junction which leads to the receptors for oxytocin. একটা ফিটোপ্লাসেন্টাল ইউনিট একটা ভালোভাবে কন্ট্রিবিউট করে। এটা কি হয় যে অ্যাক্টিভেশন অফ ফিটাল হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস। ফিটাস যদি ভালো মতো ডেভেলপ করে তার হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস যেটা, সেটা অ্যাক্টিভেটেড হওয়ার পরে সেখান থেকে সাধারণত কর্টিসল বেরোয়। কী করে বেরোয়? কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, তারপরে অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, সেখান থেকে কর্টিসল বেরোয়। সেই কর্টিসল ইনক্রিজ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিনস। সেই ইস্ট্রোজেনটাই হচ্ছে কি রোল এখানে প্লে করে। ইস্ট্রোজেন কি করে কাজ করে? ইনক্রিজেস রিলিজ অফ অক্সিটোসিন ফ্রম দ্য ম্যাটার্নাল পিটুইটারি। তোমরা জানো পস্টিরিয়র পিটুইটারি থেকে, ম্যাটার্নালের পস্টিরিয়র পিটুইটারি থেকে এটা সিক্রেশন হয়, অক্সিটোসিনটাকে রিলিজ করতে সাহায্য করে। প্রমোট সিনথেসিস অফ মায়োমেট্রিয়াল অক্সিটোসিন রিসেপ্টার্স। মায়োমেট্রিয়ালে অক্সিটোসিন রিসেপ্টার যেগুলো থাকে সেগুলোকে মোর আরও অ্যাবান্ডেন্ট করে এবং সেগুলো সেন্সিটিভিটি বাড়ায়। ডিগ্রেডেশন অফ লাইসোসোমাল অ্যামনিয়ন অ্যান্ড ডেসিডুয়াল লিডস টু ইনক্রিজ সিনথেসিস অফ প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা। প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে নানা রকম আছে, তোমরা জানো প্রোস্টাগ্ল্যান্ডিন E1, প্রোস্টাগ্ল্যান্ডিন E2, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা। এই F2 আলফাটাকে ইনক্রিজ করে আর স্টিমুলেটস প্রোডাকশন অফ মায়োমেট্রিয়াল কন্ট্রাক্টাইল প্রোটিন। মায়োমেট্রিয়াল যে কন্ট্রাক্টাইল অ্যাক্টিন, মায়োসিন তোমরা জানো, সেগুলো তোমরা আমার থেকে বেটার জানো। এগুলো ইনক্রিজ সিনথেসিস হতে থাকে এইভাবে। আর প্রোজেস্টেরন ইজ দ্য, ইউ নো দ্যাট প্রোজেস্টেরন ইজ দ্য প্রেগনেন্সি কন্টিনিউইং হরমোন, তাই তো? এটা ইট কজেস দ্য রিল্যাক্সেশন অফ দ্য
ইউটেরাস, তাহলে প্রোজেস্টেরনটাকে কমলে এবং ইস্ট্রোজেনটাকে বাড়লে এই যে ইমব্যালেন্সটা হয় এর ফলেই ইনিশিয়েশন অফ লেবার হয়। এটা আগে ফিজিওলজিতে বলা হয়েছে নিশ্চয়ই। প্রোজেস্টেরন, it is an uterine relaxant. Progesterone level falls due to increased production of dehydroepiandrosterone sulfate and cortisol, যেটা কিনা এটা ইনহিবিট করে কনভার্সনটা প্রেগনেনোলন থেকে প্রোজেস্টেরন। প্রেগনেনোলন হচ্ছে প্রিকারসর অফ প্রোজেস্টেরন, সেটা থেকে প্রোজেস্টেরন তৈরি করতে সেটা প্রিভেন্ট করে। আর ইনকেস পোস্টাগ্ল্যান্ডিনস, পোস্টাগ্ল্যান্ডিনস তো হয় ডেসিডুয়া থেকে, অ্যামনিয়ন থেকে আরম্ভ করে, অ্যামনিয়ন, কোরিয়ন, ডেসিডুয়া, এখান থেকে মায়োমেট্রিয়াম থেকে সব জায়গা থেকে যে পোস্টাগ্ল্যান্ডিনস বেরোয়, দিস কজেস দ্য কন্ট্রাকশন অফ দ্য মায়োমেট্রিয়াল প্রোটিন। ইটিওপ্যাথোজেনেসিস, প্রথমে হচ্ছে মিস্টেকেন ডেট। একটা পোস্ট ডেটের প্রেগনেন্সি যদি ডায়াগনোসিস করতে হয় তাহলে অ্যাকচুয়াল এলএমপিটা আমাকে জানতে হবে। মিস্টেকেন ডেট কি করে হতে পারে? অনেক কারণে হতে পারে, যেমন ধরো সে বলছে ভুল, অথবা তার কোনো কারণে ডেটটা সে বলছে ঠিক কিন্তু সেটা ঠিক কোরাবোরেট করছে না। প্রলং তার পিরিয়ড, মেনস্ট্রুয়াল পিরিয়ড আছে, অথবা কোনো কারণে ল্যাকটেশনাল পিরিয়ডে সে প্রেগনেন্সি হয়েছে, অথবা কোনো কারণে পোস্ট পিল খাচ্ছিল, তারপরে তার অ্যামিনোরিয়া চলছে, তার মধ্যে তার প্রেগনেন্সি চলে এসছে। কাজেই ডেটটা আমাকে কনফার্ম করার জন্য যে ডেটটা সে বলছে সেই ডেটটা যে অ্যাকচুয়াল সেইটা কিন্তু আমাকে জানতে হবে। মিস্টেকেন ডেটটা কি? এরর ইন ক্যালকুলেশন অফ গেস্টেশনাল এজ ইজ দ্য from the menstrual cycle causes many women do not know exactly the number of date of LMP আর কি। জেনেটিক ফ্যাক্টর কিছু থাকে, হেরিডিটারি মে প্লেজ এ রোল, সুইডিশ ইয়েতে ওমেন দেখা যায়। ডেমোগ্রাফিক ফ্যাক্টরস কি কি আছে? পোস্টটার্ম প্রেগনেন্সি ইন দ্য পাস্ট ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট রিস্ক ফ্যাক্টর। আগেও তার পোস্ট ডেটেড হয়েছে, এবারও তার পোস্ট ডেটেড হচ্ছে, আগে দুবার তার পোস্ট ডেটেড হচ্ছে, এটা কিনা ডেমোগ্রাফিক ইয়ে হিসাবে হয়। আর সাধারণত হায়ার লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস, সেডেন্টারি লাইফ, ওবেসিটি, এইসব কিছু কিছু কারণ আছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু পোস্ট ডেটেড প্রেগনেন্সি হওয়ার চান্সটা বেশি। ফিটাল কজ কি থাকে? কনজেনিটাল ফিটাল ম্যালফরমেশন কি থাকে না, অ্যানেনকেফালি। অ্যানেনকেফালিতে ব্রেন এবং পিটিউটারি এবং অন্যান্য ওই যে হাইপোথ্যালামাস পিটিউটারি অ্যাড্রিনাল অ্যাক্সিস যেটা, সেটা ভালো মতো ডেভেলপ করে না, সেই জন্য তার ফলে হাইপোপ্লেসিয়া হয় এবং কজেস পোস্টডেটিজম ডিউ টু পুয়ার ফিটাল কর্টিসল রেসপন্স থাকার জন্য। প্ল্যাসেন্টাল কিছু কিছু কজ থাকে। প্ল্যাসেন্টাল সালফাটেজ এনজাইম যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু ইস্ট্রোজেন সিনথেসিসটা কম হয়, এটা লাগে ইস্ট্রোজেন সিনথেসিস করতে, একটা কমপ্লিকেটেড সাইকেল আছে। আর ডেফিসিয়েন্সি অফ প্ল্যাসেন্টাল কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, ওটাও একটু অ্যাকশন করে, যেহেতু ফিটাস থেকে বেরোনো ছাড়াও প্ল্যাসেন্টা থেকেও বেরোয়। এইগুলো সাধারণত ডেফিসিয়েন্সি হলে পোস্টডেটিজম হয়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আননোন থাকে, কি কারণে হচ্ছে একদম ডেফিনেটলি বলা যায় না, সেটা মানে এতগুলো কজ আছে সবগুলোতে সবসময় পড়ে না পোস্টডেটিজম। ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি হবে? এটা হচ্ছে একটা পেশেন্ট এসছে একটা পোস্টডেটিজমে, তাকে তুমি কি কি ক্লিনিক্যাল ফাইন্ডিংস পাবে, হিস্ট্রি থেকে পাবে, তার ক্লিনিক্যাল কিছু বলছো? ও আচ্ছা, হিস্ট্রি অফ ফলস লেবার পেন। সাধারণত ওই টার্ম প্রেগনেন্সির সময় 37 কমপ্লিটেড উইক থেকে আরম্ভ করে 40 উইক্সের মধ্যে, যেটাকে আমরা টার্ম বলি, ফুল টার্ম বলি, ওই সময় একটা ফলস লেবার পেনের একটা হিস্ট্রি থাকে, যে আমার একবার ব্যথা উঠেছিল, অল্প অল্প ব্যথা হচ্ছিল, বাড়িতেই ছিলাম, ডাক্তারবাবুকে দেখালাম, বলে দেরি আছে, তারপর ব্যথাটা চলে গেল। এটা তো হচ্ছে যে একটা ফলস লেবার পেনের একটা হিস্ট্রি থাকে। ওয়েট রেকর্ডস, হোয়াট ইজ ওয়েট রেকর্ডস? ওয়েট সাধারণত টার্মে বাড়তে থাকে, প্রেগনেন্সি যত বাড়ে তত বাড়ে, কিন্তু আফটার 37-36 উইক্সের পরে সাধারণত ওয়েটটা ইনক্রিজ করে না। এই কারণে যে বেবি যে খুব বেশি বাড়ে তা নয়, আস্তে আস্তে বাড়ে, কিন্তু লাইকার ভলিউমটা আস্তে আস্তে কমতে থাকে, তার ফলে ওয়েটটা আইদার রিডিউস করে যায় অথবা স্ট্যাটিক হয়ে যায়। গার্থ অফ দ্য অ্যাবডোমেন রিমেন্স স্ট্যাটিক অর স্লাইটলি রিডিউস ফর দ্য সেম রিজন। অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলে কি পাবে? শোজ স্ট্যাটিক হাইট অফ দ্য ইউটেরাস। তোমরা সবাই জানো যে 36 উইক্সে সবচেয়ে বেশি জিফিস্টার্নামের কাছে যায়, 32 উইক্সের নিচে থাকে, আবার 40 উইক্সে নেমে আসে। তাহলে হাইট অফ দ্য ফান্ডাস যদি অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে যদি আমরা দেখি, তাহলে সাধারণত দেখা যাবে যে হাইটটা একই জায়গায় থেকে যাচ্ছে অথবা একটুখানি নিচে নেমে এসছে। আর
সমস্ত মানে ফিটাস অ্যাবডোমেনে ফুল অফ ফিটাস আমরা বলি, একটা টার্ম আছে যে অ্যাবডোমেন ইজ ফুল অফ ফিটাস, এবং যে হার্ডনেস অফ দ্য ফিটাল স্কাল, ফিটাল পার্টস মানে খুব ভালো প্যালপেবল হয়, ফিটাল স্কালটা হার্ড। আমরা অনেক সময় বলি, অনেকে বলে, আমাদের স্যারেরা বলতেন যে নারকলের মতো হয়ে গেছে মাথা, এই মাথা ম্যাচিওর করে গেছে। সেই রকম যেরকম নারকলের একটা ফিলিংস হয়, শক্ত হার্ড ফিলিংস হবে, সেই রকম অলিগোহাইড্রামিয়াস থাকার জন্য তুমি ফিল করতে পারবে ওই যে ফুল অফ ফিটাস যেটা বলে। আর ভ্যাজাইনাল এক্সামিনেশন দেয়ার ইজ ইনক্রিজড প্রমিনেন্স অফ দ্য ফিটাল পার্টস। দেখো সার্ভিক্স অনেক সময় রাইপ হয়ে যায়, রাইপ মানে সার্ভিক্স একটু ডাইলেটেবল হয়ে যায়, 1.5 সেন্টিমিটার পর্যন্ত ডাইলেটেশন হয়ে যায়, সফট হয়ে যায় সার্ভিক্সের ভেতর দিয়ে, বা সাধারণত ফর্নিক্স দিয়ে যদি হেডটাকে ফিল করা যায়, the feeling of the head will be very hard on PV examination, which suggests mature fetus. Cephalopelvic disproportion should be ruled out. একটা জিনিস মনে রাখতে হবে যে সেটা হচ্ছে ম্যাচিওর ফিটাস কিনা সেটা আমাদের জানাটা বেশি জরুরি। পোস্ট ম্যাচুরিটি অ্যাজ সাচ জানার জন্য কোনো রকম ক্লিনিক্যাল এক্সামিনেশন বা ইনভেস্টিগেশন একদম টিপিক্যাল কিন্তু কিছু নেই। আমাকে জানতে হবে বেবিটা ম্যাচিওর করেছে কিনা, কারণ পরের দিকে গিয়ে দেখবে অনেক সময় ইন অ্যাপ্রিহেনশন অফ দ্য পোস্ট ম্যাচুরিটি উই সামটাইমস ডেলিভার্ড এ প্রিম্যাচিওর বেবি, যে ডেট ভুল করেছে অথবা অন্য কোনো কারণে আমার ক্যালকুলেশনে ভুল হয়েছে, তার ক্ষেত্রে যেন প্রিম্যাচিওর ডেলিভারি হয় না। উই শুড কনফার্ম দ্যাট দ্য বেবি ইজ ম্যাচিওর, কারণ তখনই আমি ডেলিভারি করবো একটা ম্যাচিওর বেবি। আমি একটা প্রিম্যাচিওর বেবি যেন ডেলিভারি না করি সেটা দিকে খেয়াল রাখতে হবে। RT diagnosis requires the accurate estimation of gestational age-টা কি করে অ্যাকুরেটলি করা যায়। একটা গেস্টেশনাল এজটা আমাদের অনেক সময় থ্যালাসিয়াস হয়, সেটা করার জন্য মেনস্ট্রুয়াল হিস্ট্রি একটা আছে, যেটা নানা রকম থ্যালাসিয়াস আছে তোমরা জানো। ওরাল কন্ট্রাসেপটিভ খেলো, তারপরে ল্যাকটেশনাল এই পোস্টপিল অ্যামিনোরিয়া হচ্ছে, তার মধ্যে প্রেগনেন্সি চলে এলো, অথবা তার কোনো মেনস্ট্রুয়াল ইয়েটা প্রলংড হচ্ছে, ধরো 28 দিনের থেকে বেশি যদি হয় সেই যে দিনটা যোগ করতে হবে, কারো 35 দিন হলে সবসময় 7 দিন যোগ করে করে তার ইডিডিটা ক্যালকুলেশন করতে হবে। যদি তার রেগুলারলি 35 ডেজের সাইকেল হয়, এই রকম মেনস্ট্রুয়াল হিস্ট্রিটাকে ক্যালকুলেট করে করা যায়। আর্লি প্রেগনেন্সি টেস্ট করা যেতে পারে। তুমি ধরো কোনো কারণে একদম প্রথমে মিস পিরিয়ড হয়েছে, তারপরে প্রেগনেন্সি টেস্ট করেছো, সাধারণত আফটার 4 to 5 উইকস প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয়, তাহলে আমরা অ্যাটলিস্ট প্রিম্যাচুরিটিটাকে এক্সক্লুড করতে পারবো। Early ultrasound examination first trimester AICOG considers the first trimester ultrasonography to be the most accurate method of confirm gestational age. ফার্স্ট ট্রাইমেস্টার আল্ট্রাসোনোগ্রাফি আমি অনেকবারই বলি, আউটডোরেও বলি, যে এটা অনেক সময় জিজ্ঞেস করে যে 3টে ট্রাইমেস্টারই আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি। 3টে ট্রাইমেস্টারে আল্ট্রাসোনোগ্রাফি করার কতগুলো মানে আছে। ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা সাধারণত আল্ট্রাসোনোগ্রাফি যেটা করি সেটাকে বলা হয় ডেটিং আল্ট্রাসোনোগ্রাফি, সেকেন্ড ট্রাইমেস্টারটাকে বলা হয় অ্যানোমালি স্ক্যান, থার্ড ট্রাইমেস্টারটাকে বলা হয় গ্রোথ স্ক্যান। তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারটা মোস্ট ইম্পর্টেন্ট কেন, ওখানে তখন ক্রাউন রাউন্ড লেন্থটা দেখা হয় এবং সেইটাতে ক্যালকুলেশনটা মোর অ্যাকুরেট টু ক্যালকুলেট দ্য ইডিডি, কারণ এটা সাধারণত +- 5 ডেজের মধ্যে ভ্যারি করে। এটা থার্ড উইকে গিয়ে কিন্তু এই থার্ড ট্রাইমেস্টারে গিয়ে কিন্তু এটা অলমোস্ট 2 to 3 উইকস +- হয়ে যেতে পারে। কাজেই সবসময় আর্লি উইক্সে যদি আল্ট্রাসোনোগ্রাফি করা থাকে সেখান থেকে ক্যালকুলেশন করতে সুবিধা থাকে। এবং এইখানে একটা কোশ্চেন তোমার জিজ্ঞেস করতে পারি, যদি এটার সঙ্গে রিলেটেড নয়, যে ফার্স্ট ট্রাইমেস্টার আল্ট্রাসোনোগ্রাফি কি কি ইম্পর্টেন্স আছে। এইগুলো ইম্পর্টেন্সগুলো তোমাদের 1, 2, 3, 4 করে কিন্তু পরীক্ষায় বলতে হবে। প্রথম হচ্ছে ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি। ডায়াগনোসিসটা করলে তুমি প্রেগনেন্সি, সাইট অফ প্রেগনেন্সি, কোথায় প্রেগনেন্সিটা আছে সেটা তুমি দেখলে, নাম্বার অফ প্রেগনেন্সি সেটা তুমি দেখলে, মানে একটা একটোপিক হলো, টুইন হলো, এক্সক্লুডেড হলো। তারপরে এই ডেটিংটা করা যেতে পারে, এই 3-4 রকম। আর তাছাড়া আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো ফার্স্ট ট্রাইমেস্টার আজকাল কিছু 11 উইক্সে কিছু অ্যানোমালি দেখা হয়, নিউক্যালটাইন ইনসুফিসিয়েন্সি এগুলো দেখা হয়, সেগুলো এই 3-4টে জিনিস কিন্তু বলতে হবে। ইনভেস্টিগেশন আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেন ধরো পরের দিকে পেয়েছো, তখন কি করবে, ইট ইজ প্রেফার্ড মোডালিটি টু গিভ ইনফরমেশন লাইক গেস্টেশনাল এজ, ফিটাল ওয়েট, কীভাবে পাচ্ছ, ম্যাচুরিটি আছে কিনা। আমি এমাত্র বললাম যে থার্ড ট্রাইমেস্টারে আল্ট্রাসোনোগ্রাফিতে ইনফরমেশনটা অত ভালো পাওয়া যায় না, ডেটিং করার মুশকিল হয়ে যায়। তুমি কিছুটা বুঝতে পারবে যে পেশেন্টের ম্যাচুরিটিটা হয়েছে নাকি, রেস্ট্রিকশন অফ দ্য ফিটাল গ্রোথ মানে আইইআর আছে নাকি, ফিটাল সাবকিউটিনাস ফ্যাট কতটা আছে, অ্যামাউন্ট অফ লাইকার কতটা আছে, প্ল্যাসেন্টাল লোকালাইজেশন অ্যান্ড ম্যাচুরিটি, এগুলো কিছুটা বোঝা যায়।
ডপলার আল্ট্রাসাউন্ডের কি ফাংশন? ডপলার হ্যাজ নো প্রুভেন ভ্যালু টিল ডেট, কিন্তু কোনো পোস্ট ম্যাচুরিটির কোনো ডেট নেই। একটা জিনিস ডপলার দিয়ে আমরা বুঝতে পারবো যে ডপলার যদি স্টাডি করা হয় তাতে ফিটাল ওয়েলবিংটা আমরা বুঝতে পারবো, ওয়েদার দ্য ফিটাস ইজ ওয়েলবিং। যদি ডপলার স্টাডি নর্মাল থাকে তাহলে আমরা যদি কোনো কারণে প্ল্যান করি যে আমরা একটু ওয়েট করব, আমরা একটু দেখবো যে আরও 2 দিন 4 দিন 5 দিন 7 দিন দেখবো, তাহলে সেক্ষেত্রে ডপলার আল্ট্রাসাউন্ডের যদি মানে পজিটিভ কোনো ফাইন্ডিংস না থাকে, ফিটাল কোনো অ্যাবনর্মালিটি, তাহলে কিন্তু সেটা করা হয়। তোমরা জানো যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ফ্লো দেখা হয়, ডায়াস্টোলিক ফ্লো রিডিউস করতে থাকে আস্তে আস্তে যত বেবি কম্প্রোমাইজ হতে থাকে, এমনকি অ্যাবসেন্স অফ ডায়াস্টোলিক ফ্লো অ্যান্ড রিভার্সাল অফ দ্য ডায়াস্টোলিক ফ্লো হতে পারে। এইসব জিনিসগুলো ডপলার স্টাডিতে সাধারণত দেখা হয়। ডপলার স্টাডি ডিটেল অত পড়ার দরকার নেই, তবে এই কটা জিনিস হয়তো দেখে নেওয়া ভালো। অ্যামনিওসেন্টেসিস করে কি দেখা হয়? ইট ইজ অলসো ডান টু সি দ্য ম্যাচুরিটি অফ দ্য ফিটাস। এর মধ্যে তোমরা অ্যামনিওসেন্টেসিস করে কি কি টেস্ট করা হয় সেগুলো একটা আলাদা চ্যাপ্টারে হয়তো বলা হবে, তবু এখানে কিছুটা বলা যেতে পারে যে লেসিথিন স্পিগমোয়ালিন আমরা দেখি, লেসিথিন স্পিগমোয়ালিন রেশিও ইজ 2:1 সাধারণত থাকে, টোয়াইস হয়। তারপর ফসফাটাইডিল গ্লিসারল ইট ইজ প্রেজেন্ট, দেন ইট ইজ এ পজিটিভ সাইন ফর ফিটাল ম্যাচুরিটি। ফিটাল ম্যাচুরিটি হয়ে গেছে। শেক টেস্ট বলে একটা জিনিস করা হয়, তো এইগুলো করা হয়। তাছাড়া নীলবু সালফেট একটা ইয়ে দিয়ে ডাই দিয়ে করা হয় যাতে অরেঞ্জ সেল পাওয়া যায়, মোর দেন 50% অরেঞ্জ সেল হলে ফিটাল ম্যাচুরিটি। দিস অল আর টু সি দ্য ওয়েদার দ্য ফিটাস ইজ ম্যাচুরিটি। এইবার আমরা দেখো একটা জিনিস ভিজুয়ালাইজ করো, একটা ডেট পেরিয়ে গেছে, মাদার এসে তোমার কাছে, তোমাকে প্রথমে ভাবতে হবে পেশেন্টটা ম্যাচিওর করেছে কিনা। বেবি ম্যাচিওর করলে পরে আমি এবার ওয়েট করব না তাকে ডেলিভারি করিয়ে দেবো। যদি আমি ওয়েট করি তাহলে আমাকে ফিটাল সার্ভিলেন্স করতে হবে যে ফিটাসটা ঠিক আছে কিনা। আমি যদি ওয়েট করতে করতে এমন দেখা গেল যে পেশেন্ট কম্প্রোমাইজ হয়ে গেল বা ফিটাল আইইউএফডি হয়ে গেল, তাহলে তো আমাকে সেটা আমার ডিসক্রেডিট হয়ে গেল। কাজে আমাকে সেই অবধি টেনে নিয়ে যেতে হবে যে আমি তাকে একটা হেলদি বেবি দিতে পারি, কিন্তু আবার এটাও সব ভাবতে হবে যাতে আমি তাকে প্রিম্যাচিওর একটা বেবি ডেলিভার না করি। পোস্ট ম্যাচুরিটির হচ্ছে এইটাই, আমাকে এই ব্যালেন্সে চলতে হবে। পোস্ট ম্যাচুরিটিটা কিন্তু অঙ্কের মতো নয় ব্যাপারটা। ফিটাল সার্ভিলেন্স, এই যে কথাটা, ডেইলি ফিটাল মুভমেন্ট কাউন্ট, তোমরা সেটা জানো, রুলস অফ কার্ডিফ আছে। অনেক সময় মাকে বলা হয় যে সকালে 3 ঘন্টা, দুপুরে 3 ঘন্টা, 4 ঘন্টা এরকম করে 12 ঘন্টা কবার নড়ছে, অ্যাটলিস্ট 10 বার যদি নড়ে, কার্ডিফ রুল অফ 10 বলা হয় সেটাকে। ফিটাল মুভমেন্ট সেটা ক্লিনিক্যালি তুমি পেশেন্টকে জিজ্ঞেস করে সিমটমস দিয়ে বুঝতে পারবে। তাছাড়া টোয়াইস উইকলি নন স্ট্রেস টেস্ট। হোয়াট ইজ নন স্ট্রেস টেস্ট? একটা মেশিন আছে, সিটিজি মেশিন বলে, তাই না? কার্ডিওটোপোগ্রাফিক মেশিন থাকে, তাতে যদি কিছু কিছু জিনিস থাকে, যেগুলো যদি থাকে তাহলে আমরা সাধারণত বলি যে এইটা রিঅ্যাক্টিভ আছে, মানে বেবি ইজ গুড। নন রিঅ্যাক্টিভ হলে পরে আমরা তখন চিন্তা করি, যেমন ধরো অ্যাক্সিলারেশন বলে হয়, যদি ফিটাল হার্ট অ্যাটাক টেস্ট করি তাহলে একটা অ্যাক্সিলারেশন হয়, সেই অ্যাক্সিলারেশনটা সাধারণত মুভমেন্টের সঙ্গে হয়। অ্যাক্সিলারেশন অফ ফিটাল হার্ট রেট ফর 15 beats per minute at least for 15 seconds। যদি এটা পারসিস্ট করে, একটা 20 মিনিট কি 30 মিনিটের একটা টেস্টিং করা হয়, তাতে যদি এটা পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে যে ফিটাল হার্টবিটটা ঠিক আছে। ফিটাল মুভমেন্টের সঙ্গে এটা ডিপেন্ড করে। এটা সাধারণত অক্সিজেন যে ইউটিলাইজ করছে সেইটা দেখানোর জন্য। তাছাড়া আরও কিছু কিছু অমিনাস সাইন্স আছে, যেমন ধরো ডিসিলারেশন যদি হয়, সেগুলো তো আলাদা ব্যাপার। অ্যাক্সিলারেশন আছে কিনা সেটা দেখে নেওয়াটা ভালো, সেটাকে নন স্ট্রেস টেস্ট বলে। আর বায়োফিজিক্যাল প্রোফাইল, বিপিবি, বায়োফিজিক্যাল প্রোফাইলটা ইম্পর্টেন্ট। বায়োফিজিক্যাল প্রোফাইল সাধারণত এই স্ট্রেস টেস্টের সঙ্গে ওদের কিন্তু একটা আল্ট্রাসোনোগ্রাফি অ্যাসেসমেন্ট করা হয়। একটা 20 মিনিট কি 30 মিনিট ধরে আল্ট্রাসোনোগ্রাফিটাকে দেখা হয়। ইট ইজ প্রসিডিউরটা লং দেখতে হবে। সেটা হচ্ছে তার রেসপিরেটরি মুভমেন্ট আছে নাকি, তার ফিটাল মাসেল টোন আছে নাকি, ফিটাল মুভমেন্ট আছে নাকি, ফিটাল হার্ট রেট কত আছে, এইসবগুলো দেখে তাকে একটা স্কোরিং সিস্টেম করা হয়। ধরো 2 হলে পরে সবচেয়ে বেশি, যদি না হয় তাহলে বা মাঝামাঝি যদি হয়, বা যদি কোনো কারণে মানে একদম ডিসিশন নিতে না পারে তাহলে 1 পয়েন্ট, যদি অ্যাবসেন্স থাকে তাহলে 0 পয়েন্ট, এরকম করে দিয়ে সাধারণত 10 পয়েন্টের একটা করা হয়। অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমও দেখা হয়। এগুলো দেখে এইগুলো বায়োফিজিক্যাল প্রোফাইল দিয়ে আমি একটা স্কোরিং করি। তাতে যদি 4-এর নিচে হয় তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ভাবতে হবে যে অন্য কোনো টেস্ট করা যায় কিনা। আমাদের দেশে হয় না, অন্যান্য দেশে হয়। এরপরে যদি আমরা ফিটাল স্ক্যাল্প ব্লাড করি অনেক সময়, তাতে পিএইচ দেখা হয়। পিএইচ, ইফ ইট ইজ অ্যাসিডিক পিএইচ, দেন দ্য ফিটাস ইজ কম্প্রোমাইজ, ইমিডিয়েট ডেলিভারি দরকার হয়। যাই হোক, এটা 4-এ আবার যদি অ্যাসিওরিং থাকে, 8 বা 10-এর কাছাকাছি থাকে, তাহলে আমি একটু ওয়েট করতে পারি।
আমার যদি একদম অন্য কোনো সিমটমস যদি না থাকে, এই সবগুলো এগুলো দেখতে হবে। কাজে ফিটাল সার্ভিলেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পোস্ট ডেটেড। আসলে পোস্ট ডেটেড মানে তোমার কাছে একটা পেশেন্ট এসছে, আমার ডেট পেরিয়ে গেছে, তুমি তাকে কি কি করবে, এটা যদি ক্লিনিক্যালি ভাবো, প্রথম যে পেশেন্টটা ভর্তি আছে তাকে একটা হিস্ট্রি নিতে হবে, গিয়ে তোমার বাচ্চা ঠিক মতন হচ্ছে কিনা, মাদারের দিকটা দেখতে হবে, পরে দেখা আছে মাদারের কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, তার অন্য কোনো এপিলেপসি বা অন্য কোনো ডিজিজ আছে কিনা, থাইরয়েড আছে কিনা, যেগুলোর ক্ষেত্রে অথবা কোনো লিভার ডিজিজ আছে কিনা, এগুলো রিস্ক ফ্যাক্টরগুলো তাকে এক্সক্লুড করতে হবে। কিছু যদি রিস্ক ফ্যাক্টর না থাকে, পেটাতে যদি সার্ভিলেন্সে সমস্ত কিছু নর্মাল থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে উই ক্যান ওয়েট ফর, আমরা ডেটটা 40 উইক্সের ডেটটা পেরিয়ে গেলে আরও 7 দিন 10 দিন ওয়েট করতে পারি। যদি দেখি হাই রিস্ক ফ্যাক্টর আছে বা ফিটাল সার্ভিলেন্সে দেখা যাচ্ছে ফিটাসে কোনো অ্যাবনর্মালিটি আছে, তখন আমরা ডেলিভারি কথা ভাববো। সেটা ম্যানেজমেন্ট অফ দ্য ইয়ার, ডেলিভারিটা কীভাবে করবো, সেটা ভ্যাজাইনাল করবো না সিজারিয়ান সেকশন করবো, সেগুলো ডিপেন্ড করবে ফাইন্ডিংসটা কীরকম আছে তার উপর। ম্যানেজমেন্ট, এবার ম্যানেজমেন্টে চলে এলাম। কনফার্মেশন অফ দ্য পোস্টটার্ম প্রেগনেন্সি, দ্যাট ইজ 42 উইক্স। ওই যেগুলো বললাম, কনফার্মেশনে এক লাইনে লিখে দেওয়া খুব সোজা, কিন্তু কনফার্মেশন ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা করা খুব মুশকিল। খুব ভালো হয় যদি একটা আর্লি উইক্সের ইউএসজি করা থাকে, সেটার ক্ষেত্রে সাধারণত করা হয়। রিভিউ এলএপি অ্যান্ড আর্লি মেনস্ট্রুয়াল, আবার তুমি আল্ট্রাসোনোগ্রাফি সব রিভিউ করবে, কনফার্ম অ্যাকুরেট গেস্টেশনাল ডেটিং, অ্যাসেস ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল রিস্ক ফ্যাক্টর। ফিটাল রিস্ক ফ্যাক্টর কীভাবে অ্যাসেস করবে বলেছি, ম্যাটার্নাল রিস্ক ফ্যাক্টরে নিশ্চয়ই তুমি তার হিস্ট্রি এবং তার কাগজপত্র এবং তাকে এক্সামিনেশন করলে পাবে। যে সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো বললাম সেগুলো খুব কমন, যেগুলো পিআইএইচ, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, ডায়াবেটিস, আরও যেগুলো রেয়ার ডিজিজ কিছু কিছু থাকতে পারে, লিভার ডিজিজ থাকতে পারে, কিডনি ডিজিজ থাকতে পারে, সেগুলো তোমাকে রিস্ক ফ্যাক্টরগুলো দেখে নিতে হবে। লো রিস্ক প্রেগনেন্সি, নো কমপ্লিকেশনস, নর্মাল ফিটাল অ্যাসেসমেন্ট, আমরা কিন্তু একটা গ্রুপকে রেডি করলাম। আরেকটা গ্রুপ রেডি করলাম কি, হাই রিস্ক প্রেগনেন্সি ইনক্লুডস কন্ডিশন লাইক ওই যেগুলো বললাম, অলিগোহাইড্রোনিয়াস, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হয়েছে বাচ্চার দিক থেকে, মায়ের হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে এবং আদার ম্যাটার্নাল ডিসঅর্ডার, অ্যাবনর্মাল ফিটাল হার্ট রেট পাচ্ছি, নন স্ট্রেস টেস্ট করে অ্যাক্সিলারেশন পাচ্ছি না বা ডিসিলারেশন পাচ্ছি, এই সমস্ত জিনিসগুলো পেলে পরে সেগুলোকে হাই রিস্ক গ্রুপে আমরা ফেললাম। তাহলে লো রিস্ক আর হাই রিস্ক। এবার লো রিস্কে কী করবো, লো রিস্ক করবো অফার ইন্ডাকশন অফ লেবার, করবো। ইন্ডাকশন অফ লেবার আমরা করবো কি করবো না, কতদিন পেরিয়ে গেছে আর একটু ওয়েট করবো কিনা সেটা ভেবে আমরা ইন্ডাকশন অফ লেবার করবো। কীভাবে ইন্ডাকশন করতে পারি, মেমব্রেন সুইপিং, ইফ নট ডান, একটা মেমব্রেনটাকে স্ট্রিপিং করলে আমরা জানি যে স্ট্রিপিং অফ দ্য মেমব্রেন ইজ দ্য ওয়ান প্রসেস অফ ইন্ডাকশন অফ লেবার। তাতে কি হয়, পোস্টাগ্ল্যান্ডিন সিক্রিয়েশন হয় ওই লেয়ার থেকে, ডেসিডুয়া এবং এ থেকে, তার ফলে কন্ট্রাকশন অফ ইউটেরাসে হতে পারে। সার্ভাইকাল অ্যাসেসমেন্ট আমরা করবো, বিশপ স্কোর যেটা আছে তোমরা মনে রাখবে, বিশপ স্কোরে কোনটা ডায়ালটেশন কতটা, এফেসমেন্ট কতটা, সেটা দিয়ে স্টেশন অফ দ্য হেড এইসব করে করা হয়। বিশপ স্কোর যদি 6-এর উপরে হয় তাহলে কি হবে, ফেভারেবল সার্ভিস হবে, তাহলে ইন্ডাকশন রাপচার, আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন। ইন্ডাকশন কীভাবে করা যেতে পারে, ইন্ডাকশনে তোমাদের সবাই জানো, একটা মেডিকেল ইন্ডাকশন হতে পারে, একটা সার্জিক্যাল ইন্ডাকশন হতে পারে, আর একটা কম্বিনেশন হতে পারে। মেডিকেল ইন্ডাকশন কিছু ড্রাগস দিয়ে করা হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 করা হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন যেটা রাইনোপ্রোস্ট নামে পাওয়া যায়, সেটা জেল দিয়ে সার্ভিসটাকে রাইপেনিং করে তারপরে তুমি সার্জিক্যাল প্রসিডিওর যেমন ধরো রাপচার অফ মেমব্রেন, অক্সিটোসিন ইনফিউশন, এগুলো দিয়ে তুমি ইন্ডাকশন অফ লেবার করতে পারো। আর যদি সার্ভিস অলরেডি রাইট থাকে, বিশেষ করে যদি 6 বা 8-এর ওপরে থাকে, তাহলে তুমি ডাইরেক্টলি সার্জিক্যাল ইন্ডাকশনে চলে যেতে পারো। সাকসেসফুল যদি ইন্ডাকশন হয় তাহলে ভ্যাজাইনাল ডেলিভারি অ্যালাউ করবে, আর যদি ফেল ইন্ডাকশন অফ লেবার হয় তাহলে সিজারিয়ান সেকশন কিন্তু করা হয়। কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সির ক্ষেত্রে কী করা হয়, ইন্টেন্সিফাই মনিটরিং। মনিটরিংটা তোমাকে কিন্তু ভালোভাবে করতে হবে। যদি ধরো একটা ডপলার সাইডে খারাপ পাচ্ছ, তুমি ইমিডিয়েটলি আবার একটা ডপলার করবে। সিটিজি ফাইন্ডিংস খারাপ পাচ্ছ, আবার 6 ঘন্টা পরে রিপিট করবে সিটিজি। সিটিজি যদি খারাপ হয়, আমাদের দেশে হয় না, আগেই বলেছি, তাহলে স্ক্যাল্প ব্লাড করা হয়, স্ক্যাল্প ব্লাড পিএইচটা দেখা হয়। এটা জাস্ট মনে রেখো, আমাদের দেশে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল নয়। নন স্ট্রেস টেস্ট, AFI, ডপলার স্টাডি, এগুলো আগে বলেছি, সেগুলো করতে হবে। ফিটাল ওয়েলবিংটাকে তুমি করবে, ম্যাটার্নাল কন্ডিশনটাকে দেখবে। ফিটাল যদি কম্প্রোমাইজ হয়, আনফেভারেবল কন্ডিশন লাইক অলিগোহাইড্রোনিয়াস, অ্যাবনর্মাল ডপলার, রিডিউস মুভমেন্ট, ইমিডিয়েট ইন্ডাকশন অফ লেবার অর সিজারিয়ান সেকশন। তার মানে আমি আর ওয়েট করবো না। যদি দেখছি যে ফিটাল কম্প্রোমাইজের দিকে যাচ্ছে, ম্যাটার্নাল কোনো রিস্ক ফ্যাক্টর আছে, সেক্ষেত্রে আমি যদি শর্ট পিরিয়ড অফ ট্রায়াল দিতে পারি দেবো, উইথ প্রপার মনিটরিং করতে হবে, যাতে কোনো রকম ফিটাস এই ডিউরিং লেবার যে মনিটরিং সেটাও একটা আছে,
লেবার মনিটরিং পিরিয়ড করা হয়, লেবারে কীভাবে পেশেন্টকে মনিটর করা হয়, বিশেষ করে হাই রিস্ক প্রেগনেন্সিতে সেরকম ইন্টেন্সিভ মনিটরিং করে আমাকে প্রগ্রেসটা দেখতে হবে। যদি প্রগ্রেস করলো, নর্মাল ডেলিভারি হলো তাহলে হবে, আর তা না হলে যদি কোনো কারণে প্রগ্রেস না করে বা যদি কোনো কারণে আরও যদি খারাপ হয়ে যায় ফিটাল কন্ডিশন যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে সিজারিয়ান সেকশন আমরা করার কথা ভাববো। আর স্টেবল ফিটাল এন্ড ম্যাটারনাল স্ট্যাটাস যদি করা যায়, প্রসিড টু লো রিস্ক ম্যানেজমেন্ট ইউজ লেবার বিফোর 41 উইকস, মানে অনেক সময় 41 উইকসের পরেও আমরা করি। সাকসেসফুল ইন্ডাকশন অফ লেবার হলে ভ্যাজিনাল ডেলিভারি, ফেইল্ড হলে পরে সিজারিয়ান সেকশন। এইবার হচ্ছে একটু শর্টে এগুলো মানে একটা ফ্লো চার্টের মতো করে দেওয়া আছে, সেইটা তোমরা একটু দেখে নিতে পারো। এটা ইম্পর্টেন্ট, আমার প্রথমে হাই রিস্ক আর লো রিস্কটাকে ভাগ করব, কি কি দিয়ে না ফিটাল মনিটরিং করবো, ডিএফএমসি করবো, নন স্ট্রেস টেস্ট করবো, আলফিটা যেটা এতক্ষণ বলেছি সেটাকে একটা জিনিসটা করে একটা লো রিস্ক আর হাই রিস্ক, ধরো পোস্ট ডেট পেরিয়ে গেছে তার ক্ষেত্রে আমরা একটা লো রিস্ক প্রেগনেন্সি, হাই রিস্ক প্রেগনেন্সি এটাকে আমরা ডিফাইন করবো। তোমাদের একটা পেশেন্ট দেওয়া হতে পারে যত লং কেস হিসাবে যে পোস্ট ডেটেড প্রেগনেন্সি, তাহলে তোমাকে এইভাবেই ভাবতে হবে যে সেটাকে কিভাবে তুমি ম্যানেজমেন্টের দিকে যাবে। ডাইরেক্টলি সিজারিয়ান সেকশন বা ইন্ডাকশন অফ লেবার বা কোনো কারণে ভ্যাজিনাল ডেলিভারি বা কোনো ডাইরেক্ট কথা বলবে না। সবসময় মনে রাখবে যখন কোনো লং কেস দেবে তোমাদের, তার ম্যানেজমেন্ট যখন দেবে, প্রথম কথা দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে হিস্ট্রি থেকে শুরু করবে, প্রত্যেকটা জিনিসকে কনসিডার করে আসবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কোনো জিনিস প্রোটোকল নিজেই ভট করে বলে দেবে না, সবসময় একটা কথাই বলবে, ইট ইজ টু বি ইন্ডিভিজুয়ালাইজ অফ দ্য পেশেন্ট, যে পেশেন্টটা সেই রকমই। এটা ইঞ্জিনিয়ারিং এর মতো ব্যাপার নয়, মেডিকেল প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদাভাবে হয়, একটা আউটলাইন আমাদের বলে দেওয়া হয় মেডিকেল সায়েন্সে, কিন্তু আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে আমার বুদ্ধি দিয়ে যে এই পেশেন্টটা কীভাবে আমি ম্যানেজ করবো। এই পেশেন্টের ম্যানেজমেন্ট কিন্তু অন্য পেশেন্টের ম্যানেজমেন্টের সঙ্গে একটু হলেও তফাৎ হতে পারে, সেটা কী কী কারণে হতে পারে সেভাবে মনে রাখবে। এবার ধরো লো রিস্ক প্রেগনেন্সিতে কী করবে, লো রিস্ক প্রেগনেন্সি 41 উইকস যদি তুমি অনেক সময় অপেক্ষা করতে পারো, হ্যাঁ 40 উইকস পেরিয়ে গেছে, তুমি আস্তে আস্তে অপেক্ষা করছো, এই সময় মনিটরিং করে যাচ্ছ, আচ্ছা কন্টিনিউ ফিটাল মনিটরিং করে যাচ্ছ, ফেভারেবল সার্ভিস হলে পরে আমি তাকে রাইপেনিং এবং স্ট্রেচিং অফ দ্য যেটা করেছি এই করে অ্যামনিওটমি করে এভাবে করতে পারবো, অথবা আনফেভারেবল সার্ভিস হলে সার্ভাইকাল E2 যেটা দেওয়া হয়, ডাইনোপস জেল যেটা দেওয়া হয় E2 দিয়ে রাইপেনিং করে দেওয়া। তার মানে কি হচ্ছে, ধরো লো রিস্ক প্রেগনেন্সি আছে, আমি আরও একটু অপেক্ষা করলাম, তারপরে সিটিজি করলাম বা আল্ট্রাসোনোগ্রাফি করলাম, সে ভালো আছে, তারপর তাকে কিছুটা কন্টিনিউ করলাম, কন্টিনিউ করেও যখন সে হচ্ছে না, অথবা রাইপ হয়ে গেছে সার্ভিক্স, তাকে রাইপেনিং করার পরে আমি ইন্ডাকশন অফ লেবার করলাম, অথবা রাইপ যদি না হয় তাকে রাইপেনিং করে তাকে ইন্ডাকশন অফ লেবারটা করলাম। এবার অ্যামনিওটমি এরকম করে করলাম। এবার অ্যামনিওটমি করার পরে যদি অ্যামনিওটমি করলে আবার দুটো ফ্যাক্টর হতে পারে, সেটা কিন্তু হতে পারে না নর্মাল লাইকার ভলিউম লাইকার অ্যামনিও হতে পারে, যেটা তোমরা কিনা পার্টোগ্রাফে দেখেছো, পার্টোগ্রাফ যখন দেখেছো, যখন পড়ানো হয়েছে তোমাদের পার্টোগ্রাফ পরীক্ষার সময় থাকবে, দেখবে যে মেকোনিয়াম অ্যামনিওটমি করার পরে ওখানে মেকোনিয়াম ক্লিয়ার সি লেখা থাকে, মেকোনিয়াম এম লেখা থাকে, ব্লাড স্ট্রেন বি লেখা থাকে, এরকমভাবে সব লেখা থাকে না। সেই জন্য ক্লিয়ার যদি অ্যামনিওটিক ফ্লুইড হয় তাহলে তুমি একটু অ্যাসিওর হলে যে বেবির কন্ডিশন এমন কিছু নয়। তার কারণ হচ্ছে বেবি কিন্তু যদি কোনো কারণে কম্প্রোমাইজ হয়, সাধারণত মেকোনিয়াম স্টেন হয়, সে কারণ কি হয় না অ্যানাউন্সমেন্টটা রিল্যাক্স করে, তার জন্য মেকোনিয়াম চলে আসে অ্যামনিওটিক ফ্লুইডে। তাহলে অক্সিটোসিন যদি তুমি লাইকার ভলিউমটা ক্লিয়ার পাচ্ছ, তাহলে অক্সিটোসিন ইনফিউশন করে তুমি নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি করার চেষ্টা করছো, এই সময় তুমি ফিটাল হার্ট রেটটা ভালোভাবে মনিটর করে চলে যাচ্ছ। কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে মেকোনিয়াম স্টেনটা আছে, আবার স্টেনটা অনেক সময় লাইট স্টেন হয়, অনেক সময় ডিপ স্টেন হয়, ডিপ স্টেন করলে আমরা সাধারণত আর কিছু ওয়েট করি না, আমরা সিজারিয়ান সেকশনে করে চলে যাই। যদি লাইট স্টেন হয় তাহলে সিটিজি করলাম, সিটিজি যদি রিঅ্যাসিউরেবল হয় যে ভিটাল হার্ট সাউন্ড ঠিক আছে, তার কোনো ডিসিলারেশন নেই, তারপরে তার আছে অন্যান্য ফ্যাক্টর কোনো কিছু আসছে না, তাহলে সেক্ষেত্রে আমি অনেক সময় ওই ভ্যাজিনাল ডেলিভারিটাকে ট্রায়াল দেবো। তাহলে নন রিঅ্যাসিউরিং যদি ফিটাল হার্ট সাউন্ড থাকে তাহলে আমি ফিটাল স্ক্যাল ব্লাড, এটা যেটা করা হয়েছে এটা আমাদের দেশে করা হয় না, তবুও তোমাদের জন্য জানতে হবে। নর্মাল পিএইচ থাকলে পরে ভ্যাজিনাল ডেলিভারি চেষ্টা করব, কিন্তু যদি ফিটাল অ্যাসিডোসিস হয়, সার্ভাইকাল ডাইলেটেশন যদি ভালো থাকে তাহলে ফার্স্ট ডেলিভারি করব, যদি না থাকে তাহলে কিন্তু সিজারিয়ান সেকশন করবো। অর্থাৎ যদি নন রিঅ্যাসিউরিং সিটিজি থাকে, যদি স্ক্যাল ব্লাডে যদি দেখা যায় যে কোনো কারণে তার অ্যাসিডোসিস হচ্ছে, সেক্ষেত্রে তাকে ইমিডিয়েট ডেলিভারি করতে হবে। যদি ফুল ডাইলেটেড হয় ফার্স্ট ডেলিভারি করা যেতে পারে, যদি না হয় তাহলে সিজারিয়ান সেকশন করা যেতে পারে। কাজে মেকোনিয়াম স্টেন হলে আমি এইভাবে ম্যানেজ করব। ডেলিভারি তোমার স্ক্যাল ব্লাড যদি অ্যাভেলেবেল না হয়
তাহলে তোমাকে ইমিডিয়েটলি তোমার স্ক্যালপার, আমাদের দেশে যেটা করা হয় ইমিডিয়েট আমরা সাধারণত ঠিক মেকোনিয়াম স্টেন থাকলে বা সিটিজি যদি অ্যাবনর্মাল থাকে আমরা সিজারিয়ান সেকশন করে দিই। এবার ওটা হয়ে গেল লো রিক্সে। লো রিক্সে তাহলে কি হলো, লো রিক্সে আমি কিছুদিন কন্টিনিউ করে যদি দেখি তার ফেভারেবল হলো সার্ভিস, তাহলে তাকে অ্যামনিওটমি করবো। অ্যামনিওটমি করে যদি লাইকার স্টেইন থাকে তাহলে একরকমভাবে ডেলিভারি করবো, স্টেইন না থাকলে তাহলে ভ্যাজাইনাল ডেলিভারি করবো, স্টেইন থাকলে পরে সিটিজি করবো, সিটিজি অ্যাবনর্মালিটি থাকলে স্ক্যাল্প ব্লাড করবো, স্ক্যাল্প ব্লাডে যদি অ্যাবনর্মালিটি না থাকে তাহলে আমি কিছুটা কন্টিনিউ করবো, তা না হলে সিজারিয়ান সেকশন করবো। কিন্তু যদি হাই রিস্ক হয় সেক্ষেত্রে বেশি ওয়েট করা উচিত নয়। হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমি তখনই তাকে ডেলিভারি করানোর কথা বলবো যদি সার্ভাইকাল ফেভারেবল সার্ভিস থাকে, তাহলে অ্যামনিওটমি করে তাকে মেকোনিয়াম স্টেন, একই প্রিন্সিপালে মেকোনিয়াম স্টেন থাকলে পরে আমরা তাকে আইদার সিজারিয়ান সেকশন করবো, অথবা যদি স্ক্যাল্প ব্লাড প্রেজেন্ট থাকে বা সিটিজি থাকে সেগুলো করে দেখবো। আর যদি আনফেভারেবল সার্ভিস হয় তাহলে ইলেকটিভ সিজারিয়ান সেকশন করবো। মেকোনিয়াম স্টেন লাইকার করলে ওই যে সিটিজি আগে যেটা বলেছি নন রিঅ্যাসুরিং ফিটাল আল্ট্রাসাউন্ড থাকলে পরে আমরা সাধারণত ওই স্ক্যাল্প ব্লাড করি, এখানে যেটা অ্যাভেলেবেল নয় রিঅ্যাসুরিং থাকলে আমরা ভ্যাজাইনাল ডেলিভারি চেষ্টা করি। নন রিঅ্যাসুরিং ফিটাল আল্ট্রাসাউন্ডের ওই একটাই বলেছি স্ক্যাল্প ব্লাডের, যেটা আগে বলেছি। তার মানে পরপর স্টেপগুলো তোমাদের একটু মনে রাখতে হবে যে আমরা দেখবো ফিটাসটা ঠিক আছে কিনা, যদি তাকে সব কিছু হাই রিস্ক যদি না থাকে তাহলে একটু ওয়েট করবো, যদি হাই রিস্ক থাকে তাহলে আর ওয়েট করবো না, তাকে ডেলিভারির জন্য করবো। কীভাবে ডেলিভারি করবো সেটা ডিপেন্ড করছে তার সিটিজি ফাইন্ডিংসের উপরে, বা যদি কোনো কারণে অ্যামনিওটমি করা হয় তাকে লাইকারের কালারের উপরে। লাইকার যদি কালার আবার চেঞ্জ হয়ে যায়, যদি কোনো কারণে প্রবলেম হয়, তখন তাকে পরের স্টেপ সিটিজি এবং স্ক্যাল্প ব্লাডে যদি অ্যাভেলেবেল করবো, তা না হলে আইদার ইন্ডাকশন অফ লেবার করবো অথবা তাকে সিজারিয়ান সেকশন করবো অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ দ্য ফিটাস। এবার হচ্ছে কিছুটা লাস্টের দিকে চলে এসেছি, হ্যাজার্ডস অফ দ্য পোস্ট ম্যাচুরিটি। তাহলে পোস্ট ম্যাচুরিটি নিয়ে আমরা চিন্তা করি কেন, পোস্ট ম্যাচুরিটি কী কী প্রবলেম হতে পারে। ম্যাটার্নাল হ্যাজার্ড সাধারণত পোস্ট ম্যাচুরিটির জন্য ইটসেলফ কিছু হয় না, কিন্তু কী কী হতে পারে যে বার্থ ক্যানাল ট্রমা, বেবি বড় হতে পারে, বেবি বড় হওয়ার জন্য পোস্ট ম্যাচুরিটি বার্থ ক্যানাল ট্রমা হতে পারে, পোস্টপার্টাম হেমারেজ হতে পারে, ইনক্রিজ সিজারিয়ান সেকশন রেট হতে পারে, সাইকোলজিক্যাল এফেক্ট হতে পারে। এই যে বার্থ ক্যানাল ট্রমা এটা হয়, অনেক সময় কি হয় যে পোস্ট ম্যাচিওর বেবি ম্যাক্রোজোমিক বেবি হতে পারে, বড় বাচ্চা হতে পারে, তার ক্ষেত্রে শোল্ডার ডিস্টোসিয়া হতে পারে, সেক্ষেত্রে ম্যাটার্নাল ইঞ্জুরি হতে পারে, ফিটাল ইঞ্জুরি তো হতেই পারে। ফিটাল হ্যাজার্ডস কি হতে পারে, ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ডে কি হতে পারে যে প্ল্যাসেন্টাল এজিং হওয়ার জন্য, প্ল্যাসেন্টাল যে বয়সটা বেড়ে গেছে তার জন্য, তার করার জন্য ফিটাল হাইপক্সিয়া হতে পারে, অথবা অলিগোহাইড্রামনিসের জন্য ফিটাল হাইপক্সিয়া হতে পারে। হাই রিস্ক ফ্যাক্টরস লাইক হাইপারটেনশন অ্যান্ড এল্ডারলি মাদার ওয়ার্সেন দ্য কন্ডিশন। হাইপারটেনশন, ডায়াবেটিস, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ যার কিছু থাকে সেই কন্ডিশনটাকে আরও ওয়ার্সেন করবে, ফিটাল কম্প্রোমাইজটা আরও বেশি বাড়বে। আর ডিউরিং ইন্টারনাল পিরিয়ড যখন তুমি তার পিরিয়ডটা তার লেবারটা প্রগ্রেস করছে, তার কী কী প্রবলেম হতে পারে, ওই সময় ফিটাল হাইপক্সিয়া হতে পারে, ইনক্রিজ ফিটাল ডেথ ডিউ টু প্ল্যাসেন্টাল এজিং হতে পারে, প্রলংড লেবার ম্যাক্রোজোমিয়া যেটা আগে বলেছি, শোল্ডার ডিস্টোসিয়া হতে পারে, কর্ড কম্প্রেশন হতে পারে, যেমন অলিগোহাইড্রামনিয়াস আছে বলে কর্ড কম্প্রেশন হতে পারে। কর্ড কম্প্রেশন হলে অ্যাকুট ফিটাল হাইপক্সিয়া হয়, অনেক সময় বার্থ ট্রমা হতে পারে, অপারেটিভ ডেলিভারি। আর ডিসম্যাচুরিটি বলে একটা কথা আছে, ম্যাচিওর বেবি বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি ম্যাচিওর, ইট ইজ ডিসম্যাচিওর, অ্যাবনর্মালি ম্যাচিওর। নিওনাটাল পিরিয়ডে কি হতে পারে, মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম, যেহেতু তার লাইকারটা কমে গেছে, অল্প মেকোনিয়ামিক থিক মেকোনিয়াম হতে পারে, সেটা সে অ্যাসপিরেট করতে পারে, এবং মেকোনিয়াম অ্যাসপিরেশন একটা সিরিয়াস কন্ডিশন ফর দ্য বেবি। এটা তোমরা হয়তো এটা পরে দেখবে, তোমরা সেটা দেখার পরে তোমরা বুঝবে যে এটা মেকোনিয়াম অ্যাসপিরেশন হলে পরে অ্যাটেলেক্সিস হতে পারে, অ্যাটেলেক্টিস হতে পারে, লাংসে অ্যাটেলেক্সিস হতে পারে, মানে একদম গ্রাউন্ডলেস অ্যাপিয়ারেন্স অফ দ্য লাংস হতে পারে, ফিটাল রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে, আর মোর চান্স অফ হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড হিট আনস্টেবিলিটি হতে পারে, কারণ তার ফ্যাটটা কমে আসে, এইসব নানা কারণে হতে পারে। এই দেখো একটা ডিসম্যাচিওর বেবি, একটা পোস্ট ম্যাচিওর মেকোনিয়াম স্টেন, একটা নিউবর্ন আছে, এই লাইকা তো তোমার যেটা কর্ড থাকে সেটাও থিন আউট হয়ে যায়, তার ওয়াটার সেলটা কমে যায়, বেবিটাকে দেখতে এটা নর্মাল ঠিক নয়, মাথাটা বড় লাগে, বা মানে কি বলবো একটা ওয়াইজ বাট ওল্ড ম্যানের মতো একটা চেহারা হয়।